দর্শক আমন্ত্রণ বিপিএল উন্মাদনা নিয়ে ২১শে টেলিভিশনের বিশেষ আয়োজন সামিট গ্রুপ প্রেজেন্টস বিপিএল ক্রিক হিরোসে। দর্শক, শুরু হয়েছে ৪৬ ম্যাচের মহরণ, যেখানে ট্রফির লড়াইয়ে ৩টি ভেন্যুতে মুখোমুখি হচ্ছে ৭টি দল। জুলাই অভ্যুত্থানের আলোকে এবারের বিপিএলে থাকছে নতুন সব চমক, আর সেই চমক ও প্রতিটি ম্যাচের আদ্যপান্ত তুলে ধরতে আমাদের এই বিশেষ আয়োজন। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ২১শে টেলিভিশনের স্পোর্টস রিপোর্টার আকাশুজ্জামান। আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আজকে টুডে ইজ এ ভেরি ইন্টারেস্টিং ডে। জিএসএল টু বিপিএল, টানা ১২ ম্যাচ জেতা দলটা, যারা বিপিএলের পয়েন্ট টেবিলের ১ নম্বরে সেই রংপুর রাইডার্সকে ফাইনালি হারানো পসিবল হলো, এবং সেটা হারালো পয়েন্ট টেবিলের তলানির দল দুর্বার রাজশাহী। কীরকমের কি, হাউ ইজ দিস পসিবল? অ্যাট ফার্স্ট ইট ইজ এ গেম অফ ক্রিকেট। ক্রিকেটে যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে। এটা আইপিএলেও হয়, এটা যে কোনো ফ্রাঞ্চাইজি লিগেও হয়, এটা বিশ্বকাপে দেখা যায় জিম্বাবুয়ের মতো দল পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারিয়ে দেয়। ক্রিকেট খেলায় আসলে একটা দল শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে যাবে, এটা আসলে বলার চার্ম থাকতো না। হ্যাঁ, এটা আসলে কেউই বলতে পারবে না। ক্রিকেট খেলায় যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে। আর আপনি যদি রাজশাহীর কথা বলেন, তবে রাজশাহী আজকে না খেললেই নয়। রাজশাহী পয়েন্ট টেবিলের ৬ নম্বরে ছিল, ৬ পয়েন্ট নিয়ে ৩টা দল ৪, ৫ এবং ৬ নম্বরে। ঢাকা ক্যাপিটালস গতদিনে জিতে তারা পয়েন্ট টেবিলের ৪-এ উঠে আসছে। ৩টা ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে ৪-এ। খুলনা ৬ পয়েন্ট নিয়ে ৫-এ, আর ৬-এ ৬ পয়েন্ট নিয়ে রাজশাহী আজকে জিতে পয়েন্ট টেবিলের ৪-এ, মানে শীর্ষ ৪ কোয়ালিফাই করবে পরবর্তী রাউন্ডে। আজকে রাজশাহীর ডু অর ডাই বলতেই পারেন। রাজশাহীকে আসলে এমন একটা খেলাই খেলতে হতো, সে যে দলই সামনে আসুক না কেন তাদের তো টিকে থাকতে হবে। আর ইসের কথা, আপনি রংপুরের কথা যদি বলেন, রংপুর তো হাই কনফিডেন্স। আপনি দেখেছেন গত ম্যাচে নাহিদ রানার মতো পেসার ছিল না, এই ম্যাচেও নাহিদ রানাকে সুযোগ দেওয়া হয়নি। আসলে সুযোগ দেওয়া হয়নি, নাহিদ রানা তো সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশের জন্য তো বিগ অ্যাসেট। তাকে তো যখন একটা দল বিপিএল এর একটা লং রানে খেললে হচ্ছে, তখন গিয়ে ইনজুরির ওই হ্যাসেলটা থাকে, স্ট্রেসের ব্যাপারটা থাকে। বিপিএল এ আপনি রংপুরের কথা যদি বলেন, ওরা তো টানা ৮ ম্যাচ জিতে সবার আগেই কোয়ালিফাই করছে, এবং প্রথম 2টা দল ফাইনালে যাওয়ার জন্য 2টা সুযোগ পাবে। রংপুর হোক বা যেই হোক, 1 নম্বর এবং 2 নম্বর দলের সুযোগ থাকে 2টা। আপনি প্রথম ম্যাচ হেরে গেলেন, পরবর্তীতে আপনি 3 ও 4 নম্বর দল থেকে যারা জিতে আসবে তাদের সাথে আরেকটা ম্যাচ খেলে তারা ফাইনালে কোয়ালিফাই করার সুযোগটা পাবে। এইখানে রংপুর অবশ্যই 1 অথবা 1-এই থাকবে, কারণ তাদের তো 9 ম্যাচে 16 পয়েন্ট। এখন তারা আসলে চাচ্ছে তাদের বেঞ্চের শক্তিটাকে পরখ করে দেখা, প্লাস বাংলাদেশের নাহিদ রানার মতো একটা পেসারকে বেঞ্চে বসিয়ে রেখে, যেহেতু আমরা তো উঠেই গেছি, সামনে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি, নাহিদ রানাকে বসিয়ে রেখে বেঞ্চের শক্তি পরখ করে দেখতেছে। আসলে এটা যে হারতেই পারে, এর জন্য খুব বেশি হয় না। এটা রাজশাহীর জন্য অনেক না, ডেফিনেটলি নট। বাট দ্য থিং ইজ যে ফ্রম জিএসএল টু বিপিএল, লম্বা টানা জয় 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 জয়। সো উই হ্যাভ দ্যাট থিং ইন আওয়ার মাইন্ড যে রংপুরকে আসলে হারানো সম্ভব হবে কি না, কেউ পারবে কি না। সো ইয়েস, দুর্বার রাজশাহী প্রুভ দ্যাট থিং যে ইয়েস, ইট ইজ পসিবল, অ্যান্ড বিগ কংগ্রেচুলেশন টু দুর্বার রাজশাহী। সাইফ হাসান 29 বলে 43 রান করেছে, সোহান 26 বলে 41 রান করেছে, আর সাইফুদ্দিন 14 বলে 23 রান করেছে। এছাড়া আসলে কেউই কিন্তু 2 সংখ্যার কোঠায় রান নিতে পারেনি, এক্সেপ্ট খুশদিল শাহ 13 বলে 14 রান করেছে। হোয়াই ইজ দ্যাট? এখন আপনি রংপুরের প্রথম থেকে আজ 9 নম্বর ম্যাচ পর্যন্ত আপনি যদি একটা খেয়াল করে দেখেন, একদিন খুশদিল শাহ খেলে, সে খুশদিল শাহ না খেলতে পারলে ইফতেখার খেলে। আজকে কিন্তু 2জনই ফ্লপ। বরিশালের বিপক্ষে একটা ম্যাচ, শেষ ওভারে 26 রান লাগবে, 30 নিয়ে নিল সোহান। আজকেও সোহান ওই রকম একটা মাইন্ডেই ছিল, বাট দুর্ভাগ্যবশত সে আউট হয়ে যায়। আজকে প্রথম থেকেই একটা চাপের মধ্যে ছিল, 16 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে ফেলে। তখন খুশদিল শাহ একটু ধরার চেষ্টা করেও বেশিক্ষণ টিকতে পারে নাই। এই উইকেট, একের পর এক উইকেট যাওয়াটাই ওদের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই রান চেস করতে পারে না, এটা আপনি বলতে পারেন। মানে একটা শুরু So থেকে একটা এবারে চাপের মধ্যে। বিপিএলে if I want to ask you this question, রংপুর রাইডার্স, খুলনা, তারপর হচ্ছে আমাদের রাজশাহী, এই যে ম্যাচগুলো আছে, এই ম্যাচগুলোর মধ্যে যে খেলা হচ্ছে, তো তার মধ্যে কিন্তু হচ্ছে আনঅফিসিয়ালি উই ক্যান সে যে রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল এবং হচ্ছে চিটাগং কিংস, এরা মোটামুটি কনফার্ম তিনটায়। ফোর্থ দল কোনটা হতে পারে? আমি যদি ইফ আই আস্ক ইউ টু চুজ, কোনটা চুজ করবেন? এখানে রাজশাহী আজকে জিতে 8 পয়েন্ট নিয়ে ওদের অবস্থানটা অনেক স্ট্রং করেছে। স্ট্রং তো অবশ্যই হয়েছে। এখন সন্ধ্যায় যে খেলাটা আছে সিলেটের সাথে, যে খেলাটা আছে খুলনা টাইগার্স এন্ড সিলেট স্ট্রাইকার্স, টাইগার্সের যে খেলাটা আছে, এখানে যদি আপনি খুলনা জিতে যায়, সিলেট তো ফ্লপ 4 পয়েন্ট। এক্স্যাক্টলি, মানে ঢাকা ক্যাপিটালস নিজে ডুবলো, সাথে হচ্ছে খুব সিলেট স্ট্রাইকার্সকে নিয়ে ডুবলো। আপনি ঢাকা ক্যাপিটালস ডুবলো বলতে একেবারেই ঢাকা ক্যাপিটালসের যে সুযোগটা নাই, আপনি এটা বলতে পারবেন না। সেটা বলছি না, ডেফিনেটলি ইটস এ টি20। হ্যাঁ, টি20। তারপরে ঢাকা ক্যাপিটালসের এখনো 2টা ম্যাচ বাকি, ঢাকাতে বাকি 2টা খেলা। তারা যদি 2টা খেলায় 4 পয়েন্ট পেয়ে যায়, 6 থেকে 10 হয়ে যাবে। তখন যদি খুলনা বাদ বাকি ম্যাচ হারে বা রাজশাহী হারে, আপনি দেখবেন বরিশালের কিন্তু লাস্ট ঢাকাতে যে কয়েকটা খেলা আছে, যে কয়েকদিন আছে, বরিশালের প্রতিদিনই খেলা আছে। আপনি কিন্তু বরিশালকে পিছিয়ে রাখতে পারবেন না। বরিশাল যদি সবগুলা ম্যাচ জিতে যায়, তখন ঢাকার একটা সুযোগ হয়েও যেতে পারে। তারপরে সব থেকে বেশি চান্স আমি মনে করি রাজশাহীরই আছে। তারা যেহেতু হেভিওয়েট দল, রংপুরকে হারিয়ে, মানে তাদের একটা আত্মবিশ্বাসটা চলে এসেছে। আত্মবিশ্বাস, আমি এখানে রাজশাহীকেই এগিয়ে রাখবো। তারপরে একটা কারণ আছে, আপনি রাজশাহীতে খেলোয়াড় আছে আমাদের তাসকিন আহমেদ, সর্বোচ্চ উইকেট টেকার, এনামুল হক বিজয় ইজ এ গুড ফর্ম। আপনি এই দিক থেকে বিবেচনা করলে অবশ্যই রাজশাহীকেই আমি এগিয়ে রাখবো আমার দিক থেকে। আই এম ফ্রিকুয়েন্টলি আস্কিং দিস কোয়েশ্চেন, সেটা হচ্ছে এনামুল হক বিজয়, হি ইজ এ প্রুভেন ক্যাপ্টেন, রাইট? মানে প্রেশারের মধ্যে কাজ করেছে। সো এই যে ক্যাপ্টেন্সির রদ বদল, আপনার হচ্ছে এনামুল হক বিজয়ের জায়গায় তাসকিনকে দেয়া, এইটা কতটুকু ইফেক্ট ফেলছে? আজকের ম্যাচে তারা জিতেছে, কিন্তু আমি যদি দেখি ক্যাপ্টেন্সি চেঞ্জের পরে কিন্তু হচ্ছে টিম খুব ভালোভাবে সিনক্রোনাইজ হচ্ছিল না। হোয়াট ডু ইউ থিঙ্ক? ক্যাপ্টেন্সি এটা চেঞ্জটা যদি আপনি দলের ম্যানেজারকে বা দলের কর্তৃপক্ষকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, চাপ কমানোর জন্য, এটা তো আসলে অনেক ভিতরের বিষয়টা। যদি আপনি বলেন যে একটা ব্যাটসম্যানকে চাপ কমানোর জন্য অধিনায়ক থেকে সরিয়ে দেওয়ার অতীত রেকর্ড কিন্তু আছে, এটা ওয়ার্ল্ড কাপে হয়েছে। আপনি দেখবেন যে গত ওয়ার্ল্ড কাপে বাবুমাকে সরিয়ে মার্কামকে অধিনায়ক করা হলো চলতি বিপিএলের মধ্যেই। একটু ইনজুর্ড ছিল, তারপরে বাবুমা খেলার উপযুক্ত ছিল, বাট বাবুমাও কিন্তু ভালো ফর্মে ছিল। এটা হতে পারে, এটা আপনি পজিটিভ সাইনও বলতে পারেন, আবার নেগেটিভ। একটা খেলোয়াড় যখন 100 রান করে, তার আগের ম্যাচে 50, তার আগের ম্যাচে 40+ রান করে, সে আসলে খুব বেশি চাপে ছিল কি না এটা আমার বোধগম্য না। বুঝতে পেরেছি। সোহান, as a captain, if I ask you this question regarding rating, কত নাম্বার দেবেন আউট অফ 10? সোহানকে আপনি দেখবেন যে গ্লোবাল সুপার লিগ থেকে এখন পর্যন্ত সোহান যে কয়েকটা ম্যাচ খেলেছে, দলকে পুরো নেতৃত্বভারী তার উপরে ছিল, তখন টানা 2টা ম্যাচ কিন্তু ওইখানে হেরে যায়। পরবর্তীতে টানা 3টা ম্যাচ জিতে তারা শিরোপা জিতে নেয়। সোহানের মধ্যে ওই আত্মবিশ্বাসটা জন্ম নিছে যে উই ক্যান ডু ইট, আমরা অবশ্যই পারি। আমরা যদি না পারতাম তাহলে তো আমরা ওইখানে পাকিস্তানের দল ছিল, ওইখানে সাউথ আফ্রিকার দল ছিল, ওইখানে অন্যান্য দেশের ভালো ভালো দল ছিল, তাদেরকে বিট করেই আমি শিরোপাটা নিয়ে আসছি। ওইটা একটা বিগ মানে ইজ আ ভেরি কুল এন্ড কাম, মানে देयर इज নো টেনশন। সোহান নট অনলি বিপিএল এর এই দলের ক্যাপ্টেন্সি করতেছে তা না, বাংলাদেশের জাতীয় দলেও সোহানের ক্যাপ্টেন্সি করার অতীত ইতিহাস আছে। সোহান ইজ এ এগ্রেসিভ প্লেয়ার। একটা ক্যাপ্টেন যখন উইকেটের পেছন থেকে বোলারকে বা ব্যাটসম্যান বা আদার্স ফিল্ডারকে মোটিভেট করবে, গত এসেও আমি বলেছিলাম, সেটা হচ্ছে সোহান এই যে সাকিবের একটা বিষয় যে সাকিব আল হাসান, যে সাকিব আল হাসানকে যে মোটিভেট করলো, এটাতে সাকিব আল হাসানের যে আত্মবিশ্বাসটা বেড়েছে, তার সাথে ওই যে ব্যাটসম্যানটা ছিল ওর আত্মবিশ্বাসটা কিন্তু অনেকটাই ডাউন হয়ে গেছে। এক্স্যাক্টলি, উই ওয়ার টকিং অ্যাবাউট দিস ইন নিউজ রুম, রাইট? যে হচ্ছে
সোহান কিপিংয়ে ছিল, সাকিব বোলিংয়ে ছিল, অ্যান্ড সাকিব যখন বল করছিল মার খাচ্ছিল আসলে সাকিব। তো তখন সোহান হচ্ছে বলতেছিল যে ক্রিকেটারকে উদ্দেশ্য করে যে সমস্যা নাই, এটা সাকিব আল হাসান হয়েই যাবে। এইটাই হচ্ছে একটা দ্যার ইজ দ্য স্পিরিট না, মানে আমি আমার টিমকে কিভাবে মোটিভেট করতে পারি, সাকিব আল হাসানের মতো একজন খেলোয়াড় যে কিনা হচ্ছে নাম্বার 1 অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড, তাকেও সে মোটিভেট করে ফেলতেছে। আই রিয়েলি লাভ দিস ক্যাপাসিটি অফ হিজ। সাকিব আল হাসান আসলে সাকিব আল হাসান তো সাকিব আল হাসান, নিঃসন্দেহে সাকিব আল হাসান একটা ওভারে টানা 3-4 ছক্কা খেলো সাকিব আল হাসান, বাকি 3 বলের মধ্যে 2টা উইকেট নেওয়ার বেশ কিছু রেকর্ড আছে। আমার মনে হয় সাকিব আল হাসান ইচ্ছা করেই ছক্কাটা খায় ব্যাটসম্যানকে, তারপরে এমন একটা ডেলিভারি দেবে সে উইকেটটা তুলে নেবে। এই আত্মবিশ্বাসটা সোহানের মধ্যেও ছিল যে সাকিব আল হাসান 3টা বাউন্ডারি খাওয়ার পরেও পরবর্তী 3টা বলের মধ্যে 2টা উইকেট নেওয়ার সক্ষমতা আছে তার আছে। একটা ক্যাপ্টেনকে একটা খেলোয়াড়ের উপরে আত্মবিশ্বাসটা থাকাও একটা বিশাল বিষয়, তারপরে সেই বোলারকে মোটিভেট করাও একটা বিষয়, দলকে পরিচালনা করা। সোহান ইজ এ গুড ক্যাপ্টেন, দলকে যেভাবে পরিচালনা করে হি ইজ এ গুড ফিনিশার, গুড ব্যাটসম্যান। সে মানে কিপিংয়ে একটা খেলোয়াড়কে কিপিংয়ে যদি আপনি আনেন, অবশ্যই কিপারকে যদি স্বাভাবিকের তুলনায় একটু বেশি লম্বা চওড়া হয় তাহলে একটা দলের জন্য প্লাস পয়েন্ট। আপনি সবসময়ই তো পেস বলে দেখা যায় আপনি ফার্স্ট স্লিপ নাই, তখন যদি সেই বলটা কাভার দিতে পারে তাহলে তো একটা দলের জন্য অনেক প্লাস পয়েন্ট। নিঃসন্দেহে। আকাশ, উইল কন্টিনিউ আওয়ার কনভারসেশন, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছে। দর্শক, সামির গ্রুপ প্রেজেন্টস বিপিএল ক্রিক হিরোসে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আমন্ত্রণ আবারও সামির গ্রুপ প্রেজেন্টস বিপিএল ক্রিক হিরোসে। আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। আকাশ, যেমনটা বলছিলাম, আজকে ইয়াসির আলী প্লেড রিয়েলি ওয়েল। 32 বলে 6 ছক্কায় 7 রান। এরপরে হচ্ছে আমাদের সাব্বির হোসেন যে আছে, 19 বলে 39 রানের ইনিংস খেলেছে। আই এম ভেরি অ্যামেজড টু সি সাব্বির হোসেন। সাব্বির হোসেন কত বড় বিগ ফ্যাক্টর হতে পারে? আর যদি ইয়াসির আলীর কথা আপনার কাছে জানতে চাই, হাউ হি ইজ ডুইং ওভারঅল? ইয়াসির আলী বাংলাদেশের অন্যতম একজন সম্ভাবনাময় ক্রিকেটার হয়ে উঠেছিল। বিপিএল দিয়ে ইয়াসির আলীর আবির্ভাব, তারপরে জাতীয় দলে খেলেছে, 19-এর বিশ্বকাপে খেলেছে। ইয়াসির আলীর ছন্দটা হারিয়ে ফেলেছিল কোথায় জানি। ইয়াসির আলী একটা ইজ এ ক্যাপেবল ব্যাটসম্যান। সে তার শর্ট সিলেকশন, তার খেলার ধরন, যে কোনো কিছুই বাংলাদেশের একটা খেলোয়াড়ের যদি আপনি বলেন, বাংলাদেশের খেলোয়াড়দের তো সবারই সেই ক্যালিভারটা নাই। বাংলাদেশের খেলোয়াড়রা যারাই আসে ধুম করে পড়ে যায়। ইয়াসির আলী কিন্তু দীর্ঘদিন দলে সুযোগ পেয়েছে, অন্যান্য খেলোয়াড়ের তুলনায় যদি আপনি বলেন, ইয়াসির আলী কিন্তু অনেক সুযোগ পেয়েছে, কিন্তু সেটা কার্যকর হয়নি। এই বিপিএলে বা বিপিএলের আগে যে এনসিএলটা হলো, টি20 ফরম্যাটে প্রথম এনসিএলটা হলো, সেই এনসিএলে ইয়াসির আলীর কয়েকটা ইনিংস ছিল খুবই দুর্দান্ত ইনিংস খেলে। ওই আত্মবিশ্বাস নিয়ে ইয়াসির আলী রাজশাহীর হয়ে বিপিএলে অংশ নেয়। বিপিএলে অংশ নিয়ে আপনি যদি ফার্স্ট ম্যাচের কথা বলেন, বরিশালের বিপক্ষে ওই 90 রানের একটা ইনিংস, ইয়াসির আলী বিপিএলের স্টার্টিং থেকেই তার একটা আত্মবিশ্বাস ছিল সে এই বিপিএলে আবারও ছন্দে ফিরবে। ইয়াসির আলী ওই ম্যাচে 90 রান করে, দল যদিও হেরে যায়, বাট হি ওয়াজ প্লেড ওয়েল, রিয়েলি ওয়েল, খুব ভালো খেলেছে। হ্যাঁ, পরে ইয়াসির আলী বা পরে এসেও কয়েকটা ম্যাচে কিন্তু ইয়াসির আলী খুবই ভালো খেলেছে। লাস্ট এই ম্যাচে যখন রানটা একটা চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করানো লাগবে, প্রথমে আপনার প্রথম সারির 3-4 জন ব্যাটসম্যান তারা সবাই রান পেয়েছে। এনামুল হক বিজয়, আপনি সাব্বির হোসেনের কথা বললেন, ওরা রান পাওয়ার পরে মানে ধুম করে 2-3টা উইকেট যখন চলে যায়, তখন কিন্তু ওরা আবার একটা চিন্তায় পড়ে যায় রানটা 150 প্লাস হবে কিনা। তখন কিন্তু ইয়াসির আলী দল দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেয় যে আমাকে আজকে খেলতেই হবে, আমার দলকে 6 নম্বর থেকে 4 নম্বরে আসতেই হবে, যদি না আসে তাহলে তো বাদ পড়বে। এটা একটা চিটাং পর্বের শেষ ম্যাচ, ঢাকাতেও তাদের খেলা আছে। যদি বিপিএলে টিকে থাকতে হয় তাহলে অবশ্যই আজকে খেলতে হবে, সেই দায়িত্বটাই ইয়াসির আলীর উপর এসে পড়েছে স্কোরটাকে লম্বা করার জন্য। ইয়াসির আলী কিন্তু সেটা দেখিয়ে দিয়েছে যে আমিও পারি। তার 60 রানের একটা ইনিংসে একটা চ্যালেঞ্জিং স্কোর হলো।
ইয়াসির আলী ওই ইনিংসেই যখন চ্যালেঞ্জিং স্কোরটা হলো তখনই কিন্তু ইসের প্রতিপক্ষের একটা চিন্তার কারণ হয়ে গেল। যখন 170+ স্কোর আপনার বোর্ডে জমা হবে তখন কিন্তু 20 ওভারের খেলায় যে কোনো দলেরই ভাবনার একটা কারণ। এই স্কোরটা লম্বা করার পেছনে ইয়াসির আলীকে ধন্যবাদ না দিলেই না। ইয়াসির আলী রিয়েলি ওয়েল। সাব্বির হোসেন আসলে সাব্বির হোসেনকে রাজশাহী দলে সুযোগ পাওয়ার, সাব্বির হোসেন আপনি এর আগে এই সাব্বির হোসেনের নাম শুনেছেন কিনা এটা নিয়েও একটু কনফিউজ। NCL T20-তে সাব্বির হোসেনের আবির্ভাব NCL T20 দিয়ে। তার আগে সাব্বির হোসেনকে আমরাও ওইভাবে কোথাও খুঁজে পাই, পরিচিত মুখ আসলে সাব্বির হোসেন ছিল না। যারা আমরা নিয়মিত ক্রিকেট ফলো করি, যারা মানে খেলা নিয়েই থাকি, তারা সাব্বির হোসেনের মধ্যে ওইটা দেখেছিলাম NCL T20-তে। NCL T20-তে সে কয়েকটা ম্যাচ 50+, 60+, 70+ টানা কয়েকটা ম্যাচ খেলে ফ্রাঞ্চাইজির নজরে পড়ে। তারপরে রাজশাহী তাকে পিক করে, সে এসে কিন্তু আজকে দেখিয়ে দিয়েছে যে কয়েকটা ছক্কা ছিল মানে আনবিলিভেবল। সাব্বিরের ব্যাট থেকে, ওই সাব্বিরের ব্যাট থেকে যে এই টাইপের বাউন্ডারি আসলে সে একটা সম্ভাবনা ভালো লাগার জায়গাও, কিন্তু আশা জায়গা নিয়ে একটা জায়গা যে ইয়েস আমাদের নতুন জেনারেশন থেকে হয়তোবা আমাদের পঞ্চপাণ্ডবদের আবার পেয়ে যাব, এরকম একটা এক্সপেকটেশনের জায়গা কিন্তু আসলেই তৈরি হয় এদের পারফরমেন্স দেখলে। এখন পঞ্চপাণ্ডব পেয়ে যাব এটা আসলে বলতে পারবো না, তবে পঞ্চপাণ্ডব তো হতে হবে। বাংলাদেশ ক্রিকেটের সাকিব তামিম, মুশফিক মাহমুদুল্লাহ যেমনটা ছিল, মাহমুদুল্লাহ ইয়েস, মাহমুদুল্লাহ আজকেও তার জায়গাটা বুঝিয়ে দিয়েছে, হাউ ইম্পর্টেন্ট হি ইজ। হ্যাঁ, গতকালকে ম্যাচেও হচ্ছে সেই জায়গাটা বুঝিয়ে দিয়েছে, 50 করেছে। সো মাহমুদুল্লাহ আসলে এই বয়সটা মাহমুদুল্লাহর ক্ষেত্রে আপনি খাটাবেন না। মাহমুদুল্লাহ যখন আপনার T20 বিশ্বকাপের আগে মাহমুদুল্লাহর ইনিংস যদি দেখেন 3-4-5 রান করে টানা 2-3টা ম্যাচে আউট হয়ে যাওয়ার পরেও ওয়ার্ল্ড কাপে মাহমুদুল্লাহকে সুযোগ করে দেয়া হলো। ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ফরচুন বরিশালের যদি হচ্ছে আগের ম্যাচের কথা বলি, সে জায়গাও কিন্তু মাহমুদুল্লাহর পারফরমেন্সের জন্যই কিন্তু ফরচুন বরিশাল জিতলো। আবার যদি গতকালকের কথা বলি, ইয়েস গতকালকেও সে কিন্তু হচ্ছে 50 করে জিতিয়েছে বলতে বরিশাল কিন্তু শুরু থেকে যখন তামিম ইকবাল আউট হয়ে গেল, ডেভিড মালান মানে দুইটা খেলোয়াড়কে একই ওভারে মেহেদী হাসান মিরাজ যখন মেহেদীর হচ্ছে ম্যাজিক, মেহেদীকে তো আসলে ম্যাজিক হতেই হবে। নেক্সট সাকিব আল হাসানের তামিম ডেভিড মালানকে একদম 0 রানে কুপোত করে দিল। ইয়েস, আপনি যদি সাকিব আল হাসানের ছায়া দেখতে চান, সাকিব আল হাসান বাংলাদেশের জন্য মানে বাংলাদেশ ক্রিকেট না, ওয়ার্ল্ড ক্রিকেটে সাকিব আল হাসানের মতো একটা খেলোয়াড়, মানে বাংলাদেশের একটা খেলোয়াড় যে ওয়ার্ল্ড ক্রিকেটকে শাসন করেছে দীর্ঘদিন। ইয়েস, সাকিব আল হাসান যখন আপনার ছিল বাংলাদেশ থেকে নাম্বার 1 অলরাউন্ডার হলো অল ফরম্যাটে, তখন সাকিব আল হাসানের প্রতিদ্বন্দ্বী ছিল শেন ওয়াটসন, জ্যাক কালিসের মতো মানে গ্রেটরা, যারা তাদের দেশে গ্রেট খেতাব পেয়েছে, দ্য লেজেন্ডস। তাদের সময় সাকিব আল হাসান শাসন করে দীর্ঘদিন 1 নম্বর অলরাউন্ডার ছিল। সাকিব আল হাসান বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি গড গিফটেড। সাকিব আল হাসানের মতো খেলোয়াড় মানে তৈরি হোক। আমরা যারা ক্রিকেটের ভক্ত, যারা খেলার ভক্ত, যারা খেলা নিয়ে থাকি, চাই বাংলাদেশে আরও 4-5 জন সাকিব আল হাসান তৈরি হোক। সাকিব আল হাসান যেহেতু আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই, সাকিব আল হাসানের রোলটা প্লে করার একমাত্র আছে মেহেদী হাসান মিরাজ, যে ব্যাটেও ভরসা জাগানো ইনিংস খেলতে পারে, বল হাতেও 3-4টা 29 বলে 33 রান করেছে। মেহেদী হাসান মিরাজকেই ওই দায়িত্বটা নিতে হবে। আর মেহেদী হাসান মিরাজকে তো সে তো আর তাকে তো আর প্রমাণ করার কিছু নাই, সে তো আসলে প্রুভেন। আই উইশ উই ক্যান কন্টিনিউ আওয়ার কনভারসেশন। হাতে সময় খুবই কম, আবারও বিপিএল এর অন্য কোনো শো নিয়ে অ্যানালাইসিস হবে আপনার সাথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সামির গ্রুপ প্রেজেন্স বিপিএল ক্রিক হিরোস আজকে এই পর্যন্তই। বিপিএল এর উন্মাদনা দেখতে 21 টেলিভিশনের পর্দায় প্রতিদিন সন্ধ্যা 6টায় চোখ রাখুন। ধন্যবাদ।